প্রিয় দর্শক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জ্যেষ্ঠ পুত্র, তার পুত্র সজীব ওয়াজেদ জয় আজকে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আম, আমি এটাকে রাফলি সংবাদ সম্মেলন বলবো নাকি আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাগুলো সাংবাদিকদেরকে দেওয়ার ছিল সেটি বলবো আমি জানি না, তবে মোটা দাগে সহজে বোঝার জন্য এটিকে আমি সংবাদ সম্মেলনই বলছি। সংবাদ সম্মেলনে খুবই পরিষ্কার বক্তারা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন তুলে ধরেছে, সেখানে যে নির্মমতা চলছে, যে খুন খারাপি চলছে, যে ভয়ঙ্কর অবস্থা, ইকোনমির যে পতন, বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে, সমস্ত কিছু বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী মোটামুটি সব ধরনের সব কিছুই কাভার করেছেন এবং অন্যান্য বক্তারাও আলাদা করে তারা কাভার করেছেন। আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন, যেহেতু এই প্রোগ্রামটা ইংরেজিতে ছিল, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন এবং সেগুলো অনেকেই বুঝতে পারেননি এবং মোটা দাগে পুরো ব্যাপারটা কি, মাননীয় প্রধানমন্ত্রী কবে ফিরবেন, এবং তিনি বারবার বলেছেন যখন সময় আসবে তখন তিনি ডেট এবং টাইমটা জানাবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাংবাদিক সুলতানা রহমানের একটি প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে ডিসেম্বর শব্দটা জয়ের মাস, ভিক্টোরির মান্থ অফ ভিক্টোরি, যেটা তিনি উল্লেখ করেছেন, তার মানে ডিসেম্বরে তিনি ফেরত যাবেন, এই কথাটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রশ্ন করেছিলাম যে আপা, এটি গত সপ্তাহেরই ঘটনা হবে যে আপা এই যাওয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি এবং অন্যান্য ব্যাপার স্যাপার সমস্ত কিছু নিয়ে আমি তাকে আলাদাভাবে প্রশ্ন করেছিলাম। যতটুকু সাধারণ দর্শকদের জন্য বলা যায় ততটুকুই আমি বলছি। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে যারা উনার ক্যারেক্টারটা জানেন, উনার উনার ট্রেইটগুলো যারা বোঝেন, যারা উনার কথা, বোল্ডনেস, শার্পনেস, এই পুরো ব্যাপারটার সাথে বা গত 4 দশক ধরে 5 দশক ধরে যারা উনার রাজনীতির সাথে পরিচয় আছে, একটা ব্যাপার আমি অন্তত পক্ষে নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে যেতে চান। এবং আপনারা তো আজকে শুনছেন এটা যে ডিসেম্বরে তিনি যেতে চান। ডে ওয়ান তিনি ভারতে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই জঙ্গিদের সাথে পেরে না উঠে উনাকে একটি নিরাপদ স্থানে অর্থাৎ ভারতে উনাকে এনে রেখেছে, তার কয়েকদিন পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না। তিনি বারবারই তার দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। সিচুয়েশনগুলো সময়ের সাথে সাথে অনেকগুলো ফেস, অনেকগুলো অধ্যায় আমরা এই ঘটনা প্রবাহতে দেখেছি। ওনার সাথে ব্যক্তিগত পর্যায়ে যারা কথা বলেছেন, যারা ওনাকে চেনেন, তারা জানেন যে গত 2টা বছর ধরে, বা আমি বলবো যে উনার যে ব্যাকুলতা, উনার যে আকুলতা দেশে ফেরার, সেটা এটা চোখে না দেখলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি যেমন শুরুতেই মনে করতে পারি যে ওনার সাথে আমার প্রথম যখন কনভারসেশন হয় 2024 সালে অগাস্টে, ওই ঘটনার জাস্ট কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রথম যেই আলাপটা করেছিলেন সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা যেই ভাতাগুলো পেত, যেমন চিকিৎসা ভাতা, বেকার ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, বিয়ের জন্য আলাদা ভাতা, প্রেগনেন্সির সময় যে ভাতাগুলো, সেগুলো যে এই দখলদারি ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, প্রথমে তিনি সেগুলো নিয়ে আলাপ করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী নানানভাবে অনুবাদ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, বলতে পারেন, সেটা নিয়ে আমি কোনো আলাপেই যাব না, যে যার মতো করে তাকে ব্যাখ্যা করবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের অনুরাগী হিসেবেও না, একেবারে সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে একটা ব্যাপার, আমি বাসাতেও যখন ওনার সাথে ফোনে কথা বলেছি, আমি আমার বাসাতে আমার স্ত্রী, আমার বাবা মা, তাদের সাথেও আমি টেলিফোনে খুব আশ্চর্য হয়ে বলেছি যে আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে উনি এত কিছুর পরেও খালি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দেশের মানুষের সমস্যা, কষ্ট, এগুলো নিয়ে কথা বলেন। আমার মনে আছে যখন 32 নাম্বার ভাঙছিল, ওই দিন আমি খুবই ইমোশনালি হয়ে বলেছি যে পাসপোর্টই ছিঁড়ে ফেলবো, এই দেশ আমার না, এই দেশে আর যাবোই না, এই দেশ আমার কোনোভাবে হতেই পারে না। আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের মতো আমার যেই স্নায়ুর চাপ হয়তো আমি তখন নিতে পারিনি, আমি আমার মতো করে বলেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন যে না, এভাবে বলো না, এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ। সো এই দেশের মানুষকে আমাদের ঠিক করতে হবে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। ওই
5 তারিখ রাতে বাড়ি ভাঙছে আর তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলছে এবং আমাকে শুধরে দিচ্ছেন। আমি যতবারই আমি যতবারই বলেছি যে আমি আমার রাগে অনেকবার বলেছি যে এই বাংলাদেশের মানুষ বেঈমান, এরা অকৃতজ্ঞ, ততবারই তিনি আমাকে শুধরে দিয়েছেন না এটা বলা যাবে না। হয়তো বা কিছু মানুষ এমন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সবাইকে এটা বলা যাবে না। এটাই এটাই ঠিক, সারা বাংলাদেশের মানুষকে আমি কেনই বা বলবো। বাট আমি আমার আবেগের জায়গা থেকে বলেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার বারবার করে আমাকে শুধরে দিয়েছেন। এমনকি আমি আরেকটা ছোট বলতে পারি, ছোট একটা ঘটনা বলতে পারি। আসলে এইসব ঘটনা এই কারণে বলছি যে এই মানুষগুলোকে না চিনলে তার যে শার্পনেস, তিনি যে ফেরত যাবেন, কেন যাবেন, সেই জিনিসগুলো আপনাদের বোঝা প্রয়োজন। আমি একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে যে ওনাকে যখন আমি বলছি দেশে ফেরত যাওয়ার ব্যাপারে, তিনি বলেছেন যে দেখো, আমাকে দেশের মানুষের জন্য ফেরত যেতে হবে, ওরা আমাকে ডাকছে এই দলের জন্য। মানে পুরো ব্যাপারটা আমি যেভাবে অনুবাদ করলাম, আরও অনেক কথাবার্তা হয়েছে, সেটা অনুবাদ করে আমার কাছে যেটা মনে হলো যে আমি বলেছি যে আপা, সেখানে গেলে ফাঁসি হতে পারে, সেখানে গেলে ভয়ঙ্কর রকমের তারা এমন ব্যবস্থা নিতে পারে যেটা অসহনীয় একটা ব্যাপার হয়ে যেতে পারে। ওনার শুধু একটাই কথা যে তিনি জন্মেছেন মৃত্যুর জন্য এবং চলে যেতে তাকে একদিন না একদিন হবেই। এই বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার হাত ধরেই বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে এসেছে, এই মৃত্যুও তার এই বাংলাদেশেই হবে। এবং তার মৃত্যুর মধ্য দিয়েও যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, যদি তার মৃত্যুর মধ্য দিয়ে ওই দল বেঁচে থাকে, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে এমন মনে হয়েছে। আমার যদিও ওনাকে, উনি আবেগী মানুষ তো বটেই, কিন্তু ওনার কথার মধ্যে যে ফার্মনেসটা ছিল, আজকেও সেই সংবাদ সম্মেলনে আমি ওই একই ফার্মনেস দেখেছি। এবং ওনার মুখে দিয়ে বা উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠেকানো আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়েছে। আমি আমার সাধারণ মানুষের জায়গা থেকে, আমার নেত্রী বিপদে পড়বে, আমার নেত্রী বিপদে পড়তে পারে, আমি ক্ষুদ্র মানুষ, আমি আমার ওই ক্ষুদ্রতা থেকেই বারবারই নানানভাবে চেষ্টা করেছি আপাকে নিবৃত করবার জন্য, যে আপার ডিসিশনটা রিথিঙ্ক করবার জন্য, যে এটা এটা ঠিক হবে কি না, আর একটু চিন্তা করা দরকার, অ্যান্ড এভরিথিং। আরও অনেক কিছু তো এগুলোর সাথে রিলেটেড, কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ওখানে যাওয়ার পরে কি হবে না হবে, অনেক কিছু এখানে আছে, সব কিছু দর্শকদেরকে বলা সম্ভব না। ফলে প্রত্যেকটা জায়গা বিবেচনা করেও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটু সময় নিতে বলেছি, কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল, যেটা তিনি আজকে বারবার সংবাদ সম্মেলনে বলেছেন। সেই সংবাদ সম্মেলনে দর্শক, যারা এখানে ছিলেন উপস্থিত সাংবাদিক, তারা সুনির্দিষ্টভাবে তারিখ জানতে চেয়েছেন। একজন সাংবাদিক জানতে চেয়েছেন যে তাদের ফ্যামিলি ট্র্যাডিশন নিজামুদ্দিন আউলিয়ার দরগার জিয়ারত করা, তিনি সেটা যাবার আগে সেটা করবেন কিনা। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে মোদি সরকার কিছুদিন আগে তাকে সিস্টার বলে অভিহিত করেছে, আমার বোন বলেছে, ফলে তার এই ফেরত যাওয়ার ব্যাপারটা ভারত সরকার কিভাবে দেখছে, এই ব্যাপারে মতামতটা কি। তারপরে সজীব অজয় জয় ভাইকে বলা হয়েছে যে আপনি যেহেতু আমেরিকান নাগরিক, তো আমেরিকান ভারতের যিনি অ্যাম্বাসেডর আছে, তিনি বাংলাদেশে গেছেন, তিনি কয়েকদিন আগে বাংলাদেশে গিয়ে বিভিন্ন পার্টির সাথে কথাবার্তা বলেছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি, তিনি তার সেখানে বক্তব্য দিয়েছেন। সব কথার এক কথা, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা ঘুরে ফিরে বারবারই বলেছেন, একটা বার বলেছেন ডিসেম্বরের কথা, আর বাকি সময় বলেছেন যে তিনি সময় এবং ডেট সময় হলেই তিনি সেটা জানিয়ে দিবেন। ফলে স্বাভাবিকভাবে আমাদের দলীয় একটা পরিকল্পনা আছে, আমরাও সাধারণ নেতাকর্মী যারা আছি, আমরাও যারা এই বিষয়গুলো সবসময় ওনার সাথে আলাপ করেছি, দেখেছি, কাছাকাছি থেকেছি, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখা যায়, সেটা আইনগতভাবে বলেন, কূটনৈতিকভাবে বলেন, নানান ধরনের সেগমেন্ট, নানান ধরনের জায়গা থেকে, নানান ধরনের কোয়ার্টার থেকে সবাই যে যার মতো করে ব্রেন স্টর্মিং করছে, কাজ করছে, সেটার এক ধরনের পরিকল্পনা তো আছেই। সো এগুলো প্রকাশ্যে বলবার কিছু না, এগুলো সাধারণ দর্শকদের আমার মনে হয় না যে এই ব্যাপারগুলো খুব বেশি জানবারও প্রয়োজন আছে। কারণ স্ট্র্যাটেজি যদি আমি খোলা মাঠে বলেই দেই বা এটা যদি এই আলাপই করি, তাহলে সেটার আসলে আমি বলবো নেতিবাচক দিকটাই থাকে সবচাইতে বেশি। তো আমার আজকে এই ভিডিওটা করবার প্রধান উদ্দেশ্যের যে জায়গাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত পক্ষে নিশ্চিত যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটা তার দেশে ফেরত যেতে চান। তিনি দরকার হলে মৃত্যুকে বরণ করে নিতে চান। এই ধরনের রাজনীতিবিদ, এই ধরনের দৃঢ় চিত্তের অধিকারী, এই ধরনের মানুষ বাংলাদেশের রাজনীতিতে এইটা আসলে অনেকেই হয়তো বা কল্পনা করতে পারে না। কিন্তু বারবার আমরা একটা কথা ভুলে যাই
যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি জাতির পিতার কন্যা। শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, শেখ হাসিনা বাংলাদেশের উত্তর। আমি সবসময় এই কথাটা বলেছি, আমি সবসময় এই কথাটা বলে এসেছি, আমি সবসময় বলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, বাংলাদেশের অ্যান্সার, বাংলাদেশের সমস্ত সংকট বা সাহস বা ব্রেভারি যা কিছুই বলি না কেন, সেটার স্পষ্ট উত্তরই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রয়েছি, যারা অনুরাগী রয়েছি, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আমরা তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে পরবর্তী যা যা করণীয় সেটার জন্য আমরা সোচ্চার রয়েছি। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের লক্ষ কোটি যে সমর্থক রয়েছে, জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের পক্ষ থেকেও একটা বড় ধরনের আমরা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা সেই আশ্বাসটা সবসময় ব্যক্ত করি। এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান ছাড়াও বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। ফলে আপনারা এও জানেন যে সাকিবের এই সংবাদ সম্মেলনটার পরে সাকিব আল হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এতে করে বোঝা যায় যে কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে। এবং যে তারেক রহমান নির্দেশ দিচ্ছে এই ঘটনার পরপরই আপনার বলছে যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা 7 বার এডিট করেছে, এখন পর্যন্ত প্রায় 65,000 বা 60,000 মানুষ মনে হা রিয়াক্ট দিয়েছে এদের সেই স্টেটমেন্টে। তারা খুবই নিন্দা জানিয়েছে যে ভারতের মাটিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা কেন বলবে। আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে ঠিক আজকে থেকে প্রায় কয়দিন আর 6 মাস আগেও তারেক রহমান ইংল্যান্ডে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করত এবং তারা সবসময় বলতো যে আমাদের বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা তখন ওদেরকে কথা বলতে দেওয়ার ব্যাপারটাকে বাক স্বাধীনতা মনে করত, আর ঠিক এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চান তখন সেটাকে বাক স্বাধীনতা মনে করে না। তারেক রহমানেরও ফাঁসির নির্দেশ হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তারা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা হয়েছিল, 10টা অস্ত্র মামলার সাজা হয়েছিল। তো তারেক রহমান ইতিহাস দ্রুত ভুলে যায় বলেই ইতিহাস তাদেরকে নানানভাবে জাপটে ধরে রাখে। এবং এটা আপনারা জানেন যে এটা অত্যন্ত শোকের মাস, অগাস্টের মাস, যেই মাসে তারেক রহমানের বাবাই বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা করেছিল মুক্তিযুদ্ধের সময়। সেটা 5ই অগাস্টের পরে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বয়ানে আমরা পরিষ্কারভাবে জেনেছি কর্নেল তাহের, জিয়া তারা কিভাবে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুকে হত্যার। সুতরাং এই অগাস্ট মাসটা বঙ্গবন্ধুকে খুনের মাস এবং জিয়া রহমানের বাবার হাতে রক্ত, জিয়া রহমানের হাতেও রক্ত। তিনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর এই পুরো স্পিচটা বসে বসে দেখেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। তো নিজেই বসে বসে চুপটি করে বক্তব্য দেখছেন। আবার আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে দেশে প্রচারিত না হয় সেটার জন্য আবার নানান ধরনের ব্যবস্থা নিচ্ছেন, প্রতিবাদ লিপি জানাচ্ছেন, আবার নিজে ইংল্যান্ড থেকে ঠিকই রাজনীতি করে গেছেন। এই যে দ্বিচারিতা, এই যে হিপোক্রেসি, এগুলাই হচ্ছে বিএনপি। তো সর্বশেষ একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি জনতা রেডি, এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটিও আমরা বাস্তবায়ন করবার জন্য যা কিছু করবার সেটা আমরা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।